হংকংয়ে ডিজনিল্যান্ডে যাওয়ার জন্য স্পেশাল ডিজনি ট্রেন, অথবা ম্যাকাওতে দুর্গা মণ্ডপ এই তুরি গ্র্যান্ড লিজুয়া, অথবা চায়নাতে গিয়ে ড্রাইভারলেস কার, এছাড়া চায়নার ঝুলন্ত ট্রেন, তার উপরে বুলেট ট্রেন, তার উপরে বিল্ডিংয়ে ঢুকে যাওয়ার ট্রেন, আর কত ট্রেন চাই। চায়নার বিগেস্ট কালচারাল প্রোগ্রাম, যেখানে মেয়েরা কুকিভাবে সেজে আছে, আর তার সাথে চায়নার ফুড, সব কিছু থাকবে এই ভ্লগে। এতদিন ধরে সবাই অপেক্ষা করছিলে হংকং ম্যাকাও আর চায়নার ব্লগ কবে আসবে। ফাইনালি 1 বছর বাদে, মানে 1 বছর আগে আমি হংকং ম্যাকাও আর চায়না ঘুরেছি, সেই ব্লগ আমি 1 বছর বাদে ছাড়ছি। পুরো সিরিজটা পরপর প্রত্যেকদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর তার থেকেও বড় কথা, তোমাদের কিন্তু কমেন্ট, লাইক আর শেয়ারটা করতে হবে, নাহলে কিন্তু ভিডিওগুলো ভিউজই আসবে না। 5 ঘন্টা ফ্লাইট করে হতাশ অবস্থা। আর আমার ফ্লাইটেই দুজন জাপানিজের সাথে দেখা হয়ে গেছে। They are from Japan. What is your name? Taiseng. Taiseng? Yes. Are you? Riku. Riku. Yeah. Your name? My name is Akash and my channel name is HiFox. If you come to India, just call me. Oh, okay. Thank you so much. হংকংয়ে এসে মেট্রোতে উঠে বসে পড়েছি, কিন্তু এয়ারপোর্ট থেকে যদি মেট্রো নাও, যদি সিটির দিকে যাও, তাহলে কিন্তু খুব খরচা বেশি হবে। মানে এখানে এয়ারপোর্ট এক্সপ্রেস বলে কিছু একটা আছে, সেখানে খরচা বেশি হয়। প্রথমে আমি ভাবছিলাম যে তুংচুং হয়ে যাবো। তুংচুং হচ্ছে একটা এমন জায়গা যেখান থেকে কিন্তু ডিজনিল্যান্ড যাওয়া যায়, ইয়ানটান বুদ্ধা যাওয়া যায়, যেগুলো এখানকার অ্যাট্রাকটিভ প্লেস, সেই জায়গাগুলো যাবো। কিন্তু আজকে প্রচণ্ড টায়ার্ড, মানে রাতে তো ঘুম হয়নি, সেজন্য হলো এখান থেকেই চলে যাই। মেট্রো একটা ব্যাপার আছে, কিন্তু এরকম সুন্দর মেট্রো যদি আমাদের ওখানে হয়ে যায়, সিরিয়াসলি বলছি, আমি যদি মন্ত্রী হই, প্রত্যেকটা দেশ থেকে এরকম ঘ্যামা জিনিস নেবো, সেগুলো অ্যাপ্লাই করবো। এখানে মেট্রোতে এই সিস্টেমে দেখানো হয়, যেমন ধরো আমি উঠেছি হচ্ছে এয়ারপোর্ট থেকে, আর এই ব্লুটা যে অবধি দেখছো সে অবধি এখন পৌঁছেছি, যাবো হচ্ছে একদম লাস্টে ওই হংকং, যেখানে লেখা। সিস্টেমগুলো খুব ইউনিক এখানে। এবার আমাকে হোস্টেল খুঁজতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ, কারণ এখানে একেই বাড়িগুলো এত খোপচাভাবে আছে। আর যে হোস্টেলটা বুক করেছি সেটার নামই হচ্ছে মিনি সেন্ট্রাল, মানে আরও ছোট। দেখা যাক কতক্ষণে খুঁজে পাই। আলটিমেটলি হোটেলটা খুঁজে পেয়েছি। হংকংয়ে এসে যে কোনো দেশে প্রথমে গিয়ে তোমরা কি করো, কোনো একটা অ্যাপ খোঁজো যেখান থেকে তোমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিতে পারবে। আমি বাড়ির থেকে রিসার্চ করে যে ট্যাক্সির অ্যাপটা ডাউনলোড করে নিয়েছিলাম, ইনস্টল করে নিয়েছিলাম, এখানে এসে দেখছি ঠিকঠাক চলছে না। এমন ফ্যাসাতে পড়েছি, আমি এ মল থেকে ও মল ঘুরছি, যে ট্যাক্সি স্ট্যান্ড ছিল। এবার আমি ভাবছিলাম হয়তো এখানে কোনো অ্যাপ দিয়েই বুক করতে হয়, এখানে হয়তো ওভাবে মানে হাত ফাত দেখি, মানে আমাদের দেশে আমরা ট্যাক্সি অথবা আমাদের এয়ারপোর্টও যেমন ট্যাক্সি ডাকলেই চলে আসে, ওখানে এরকম উবের বা ওলা ছাড়া নর্মাল হলুদ ট্যাক্সি পাওয়া যায়। এখানে কিন্তু রেড ট্যাক্সি আছে। আমি মোটামুটি 1 ঘন্টা ধরে এ মল সে মল ঘুরে তারপর আবার নিচে এসে আমি একজন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কিভাবে বুক করতে হয় ট্যাক্সি। ড্রাইভারটা বললো হাত দেখাবে, হয়ে যাবে, হাত দেখালে তোমার চলে আসবে ট্যাক্সি। যেহেতু রাতে ঘুম হয়নি, একদম সারা রাত মানে জার্নি করেছি, ভোর 5টার ফ্লাইট ছিল। আর যে রুমটা পেয়েছি তোমায় দেখিয়ে দিই, রুমগুলো দেখতে সুন্দর, কিন্তু এই দেখো বাথরুমে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এটা হচ্ছে বাথরুম, আর এইটুকুই হচ্ছে ঘর। এই জায়গাটার থেকে শুরু, আর এই দেখো এখানটায় শেষ। মোটামুটি আমি এখান থেকে যদি পা গোনা শুরু করি, 1 2 3 4 5 6 7 8 পাতেই ঘর শেষ। তারপরে বাথরুম, মিরারওয়ালা ঘরটা নিয়েছি বলে একটু টাকা বেশি লেগেছে। একটু টাকা না, মানে বিশাল বেশি। মানে এই ছোট্ট ঘরই মোটামুটি পার নাইট 3000 টাকা করে পড়ছে। এখানে কিন্তু প্রচুর দাম, আর এরকম পুচকু রুমই কিন্তু এরকম দাম। আরও একটা রুম ছিল, সেটা ছিল মিরার ছাড়া, তো ওটা নিলে হয়তো 1000 টাকাও কম পড়তো। কিন্তু আমি ভাবলাম যে একদম সাফোকেটিং ব্যাপার হয়ে যায়, আমি যদি বাইরেটা কিছু দেখতে না পাই, জানলা মানলা কিছু না থাকে, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। তবে এখানে ভিউটা কিন্তু সুন্দর, চলো ভিউটা দেখাচ্ছি। সকালে ওটা এখানে পটি করতে করতে এই ভিউটা কিন্তু আলাদাই। ও জাস্ট ভিউটা দেখো এখান থেকে। হংকংয়ে আজকে আমার ফার্স্ট নাইট। একটা বিশাল উঁচু পাহাড়ি রাস্তা দেখছি, ওই উপর থেকে নিচে নেমে এলাম। এখনও প্রপারভাবে দেখতে পাইনি যে কীরকম জায়গাটা। এখন সিটিটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। ভাই আলাদাই ব্যাপার, মানে ওই ওপরটা থেকে আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি, তো আলাদাই ব্যাপার। এখানে কিন্তু এরকম ডাবল ডেকার বাস আছে, আর ডাবল ডেকার ট্রামও আছে। এখানে যতক্ষণ রেড সিগন্যাল আছে ততক্ষণ কিন্তু পার হতে পারবো না। এক্ষুনি দেখবে সবুজ হয়ে যাবে, তারপর সবাই হেঁটে যাবে, গাড়ি ফাড়ি এখান থেকে সব থেমে যাবে। আচ্ছা, একটা নিউ ইয়র্ক ফিল দিচ্ছে। এই দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে, যে সবুজ হয়েছে, আর সবাই হাঁটা শুরু করেছে। আমার তো এমন অভ্যাস হয়ে গেছে যে এই অবস্থাতে হাঁটতে এদিক ওদিক দেখছি, যেন গাড়ি নিয়ে এসে যায়। মানে বুঝতেই পারছো আমাদের ওখানে তো অভ্যেস আছে এরকম। আমি কিছু নিউ ইয়র্কের ভিডিও দেখেছি, নিউ ইয়র্কে সেই বলে যে কংক্রিটের জঙ্গল, মানে চারিদিকে শুধু উঁচু বিল্ডিং, মাঝখানে সরু রাস্তা, কিন্তু খুব সিস্টেমেটিক। পুরো সেরকম ফিল পাচ্ছি, বিশ্বাস করো। চারিদিকে খুব সুন্দর আলোকিত ডাবল ডেকার ট্রাম দেখতে পেয়েছি। তাহলে চলো দেখাবো। ওফ, জাস্ট দেখো, এই হচ্ছে হংকং নিজের ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে। এখানে আমাদের কলকাতায় 150 বছরের ঐতিহ্যকে ডুবিয়ে মারা হলো। জায়গাটা এতটাই অ্যাডভান্স, এটার সাথে কোপ আপ করতে একটু টাইম লাগে। ওফ, এই জায়গায় দুটো বিল্ডিং দেখো, এই দুটো বিল্ডিং জাস্ট দেখো, এত সুন্দর লাইটিং আর এত উঁচু বিল্ডিং। আরে আমি একটা বিল্ডিং চরমভাবে ইমপ্রেস হয়ে যাচ্ছি। আজকে জাস্ট এক্সপ্লোর করছি, মানে জায়গা দেখে রাখছি কীভাবে যাবো, এদিকে ওইদিকে কোন বাস নেবো, কোন অ্যাপ দিয়ে বাস বুক করা যাবে, কারণ এখানে আমি কিচ্ছু জানতাম না। আমি যে মেট্রো স্টেশনের আশেপাশে আছে, সেই মেট্রো স্টেশনটার নাম হচ্ছে সেন্ট্রাল। এই সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে আশেপাশে কোন বাস যায় এগুলো এখন দেখছিলাম। এখন জিজ্ঞেস করলাম, একদম বাসের নাম বলো, সেই বাসেও কেউ ট্রাভেল করে, তারা কিন্তু খুব কম টাকায় ট্রাভেল করতে পারে। এরকম নয় যে হংকং খুব এক্সপেন্সিভ বলে ট্রাভেল করতে পারবেন, এরকম নয়। শুধু ট্যাক্সিটা নেবে না সবাই বলে, ট্যাক্সি নাকি এখানে খুব এক্সপেন্সিভ। আর আমাদের ওখানে যেমন হলুদ ট্যাক্সি, এখানে কিন্তু লাল ট্যাক্সি। হংকং আর কলকাতাকে মিলিয়ে দিলে ইস্ট বেঙ্গল। সেন্ট্রাল আইল্যান্ড, সেন্ট্রাল মেট্রো স্টেশন। এই সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনেই আছি। সেন্ট্রাল মেট্রো স্টেশনের পাশেই এই বড় দুটো বিল্ডিং, সুন্দর। তো ক্যামেরাই পৌঁছাচ্ছে না উপর অব্দি।
আর এখানে একটা কার স্তম্ভ করা আছে, দেখি নাম দেখে কিচ্ছু রিসার্চ করে আসেনি, সব ধীরে ধীরে দেখছি এখন। আর আজকে এত টায়ার যে আমি কথাও ঠিকঠাক বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। ইনি হলেন স্যার থমাস জ্যাকসন। যেহেতু ব্রিটিশ রুল ছিল, সেরকমই কোনো ব্রিটিশের এই মূর্তিটা আই থিঙ্ক। দেখে নিচ্ছি তারা থমাস জ্যাকসনকে, মাইকেল জ্যাকসনের ভাই কিনা দেখে নিচ্ছি। আমাদের ওখানে সল্টলেকের সেক্টর 5 প্রিমিয়াম ভার্সন। এই দেখো, আজকে আমার হংকংয়ের প্রথম দিন। আর এই প্রথম দিন এসে আমি এত চাপে পড়েছিলাম, কারণ হংকং আসার আগেই আমার ডেঙ্গু ধরা পড়ে। আর এই ডেঙ্গুর জ্বরে পড়ে আমি ভেবেছিলাম যে আমি আর আসতে পারবো না, কিন্তু খুব মনের জোর জুগিয়ে সেই মশাটাকে আবার ডেকেছে। হ্যাঁ, আবার এসে চোষ আমারটা, মানে চোষ বলতে আমার রক্ত, আবার চুষিয়ে সুস্থ হয়ে তারপরে এসেছি। ডেঙ্গু নিয়ে যে আমি আসতে পারবো আমি ভাবতে পারিনি, কারণ প্লেটলেট 1 লাখেরও নিচে নেমে গেছিল। প্রচণ্ড দুর্বল ছিলাম। আর ভোরবেলা ফ্লাইট ছিল 5টার থেকে, মানে আমায় দিল্লি আসতে হয়েছিল প্রথমে, দিল্লির থেকে তারপরে হংকং। দিল্লি আসার জন্য আমাকে রাত 9টায় কলকাতার থেকে ফ্লাইটে উঠতে হয়েছিল। মানে পুরো রাতটাই কিন্তু আমার ফ্লাইটে কেটে সকাল 1:30টার সময় এসে পৌঁছেছি। মানে তখন হয়তো ইন্ডিয়াতে 10:30 কি 11টা বাজে। একদম আমার ঘুম হয়নি, কিন্তু এই জায়গাটায় এসে এরকম লাইটিং ফাইটিং দেখে একটু এনার্জি পেয়ে গেছে, যেন রাত্রেবেলা একটু ভিডিও করিনি। হংকংয়ের মূল অ্যাট্রাকশনগুলো এখন যাওয়া হয়নি, আপাতত নাইটটা একটু এক্সপ্লোর করে দেখলাম আশেপাশে। এখনই গিয়ে ঘুমিয়ে পড়বো, নাহলে কালকে উঠে ভিডিওগুলো করতে পারবো না। ফ্লাইটে আমার পাশে আরও দুটো ছেলে বসেছিল, সেই দুটো ছেলে জাপানিজ ছিল। ফ্লাইটটা যেহেতু 5 ঘন্টার ছিল, আমরা সবাই ঘুমিয়েছিলাম ফ্লাইটে অতটা কথাবার্তা বলিনি। ফ্লাইট থেকে বেরিয়ে ওর সাথে গল্প করলাম। যদি তোমরা আসো তাহলে একটা অক্টোপাস কার্ড নিতে হয়, কিন্তু আসবেও বা কী করে, কারণ কলকাতাবাসীর জন্য যা হাল করেছে হংকং। এই হচ্ছে অক্টোপাস কার্ড। এই অক্টোপাস কার্ড ওখান থেকে রিচার্জ করে নিতে হয়। এটা তুমি সব জায়গায় ইউজ করতে পারবে, ট্রামে, বাসে, মানে এখানে আর কি খুব কম টাকা কাটে। ওই দুটো জাপানিজ ছেলেকে আমি কত করে বললাম নিয়ে নে ভাই অক্টোপাস কার্ডটা, নিল না। ওরা বলো ক্রেডিট কার্ড দিয়ে করবে। আমি ঠিক আছে, যেই ক্রেডিট কার্ডে এক্সট্রা চার্জ লেগেছে তখন বলছে ইউ সেড ইট রাইট এরকম বলছে। আর আসল কথা হচ্ছে কলকাতা থেকে কি করে এখানে আসবে, কারণ একটা ফর্ম ফিল আপ করতে হয়, প্রি অ্যারাইভাল রেজিস্ট্রেশন বলে। সেই ফর্মটা কলকাতা, চণ্ডীগড় আর নর্থের দিকের কোনো সিটিকে সব ব্লক করে রেখেছে। কলকাতা থেকে বা চণ্ডীগড় থেকে, মানে যে এরিয়াগুলোকে ব্লক করে রেখেছে হংকং, সেই এরিয়ার থেকে যারা হয়তো আগে এসেছিলো তারা হয়তো এখানে এসে কিছু ইলিগালি কাজ করেছিল, বা থেকে হয়তো ফেরত যায়নি, বা কিছু স্মাগলিং করেছিল। তাই জন্য কী করেছে, এই সব এরিয়াগুলোকে ব্লক করে রেখেছে। মানে হংকংয়ে আসা কিন্তু কোনো ব্যাপারই না, কারণ হচ্ছে ওই পার্টটা জাস্ট ফিল আপ করলেই হয়ে যায়। তোমাকে রিজেক্ট করবে বা অ্যাকসেপ্ট করবে, এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু সবারই অ্যাকসেপ্ট করে নেয় বেসিক্যালি এই কয়েকটা জায়গা ছাড়া। মানে চণ্ডীগড়, কলকাতা, কয়েকটা জায়গা কী নাম আছে সেই জায়গাগুলো দেখে নিও। তো কলকাতাবাসীদের জন্য খুবই দুঃখের সাথে বলছি, মানে আমি যে কি কষ্ট করে এটা পেয়েছি, হংকং আসতে পেরেছি, তোমাদের একদিন ভালো করে গুছিয়ে পড়বো। কারণ আমাকে লিটারালি 1 থেকে 1.5 মাস আমাকে 1000টা প্রুফ দিতে হয়েছে। মানে একবারে তো সিলেক্ট করে না, তারপরে 1000টা প্রুফ দিতে থাকতে হয় যে আমার কাছে যথেষ্ট মানে ফান্ড আছে, আগে অনেক জায়গা ঘুরেছি, পাসপোর্টে অনেক জায়গার দেখাতে হয়, অনেক জায়গা ঘুরেছো তুমি, এরকম অনেক প্রুফ দেখাতে মোটামুটি 5 সপ্তাহ বাদে 7 দিনের জন্য দিয়েছে। মানে সবাইকে 30 দিনের জন্য বোধহয় দেয়, আর মাল্টিপল এন্ট্রি দেয়। নর্মালি পার্টটা যারা ফিল আপ করে তাদের জন্য নর্মালি ওরা দেয়, বুঝলে তো। আমার জন্য মাত্র 7 দিনের জন্য দিয়েছে, তাও আবার সিঙ্গেল এন্ট্রি। মানে আমি একবার যে ঢুকেছি, এখান থেকে যে আবার বেরোই, মানে অনেকে এখান থেকে ম্যাকাও যায়, কিন্তু ম্যাকাও থেকে কিন্তু আবার এখানে ঢুকতে পারবো না। অনেকে ম্যাকাও যায়, ম্যাকাও থেকে আবার এখানে আসে, তারপরে এখান থেকে আবার ফিরে যায়। সেটা কিন্তু কলকাতাবাসীদের জন্য একদমই হবে না। একদিন পুরো ডিটেলসে বলবো সেটা। আজকে তো প্রচণ্ড মানে হাঁপাচ্ছি, তাড়াতাড়ি এখন যাই, কারণ এটা পুরোটাই পাহাড়ি এলাকা, আবার উঠতে হবে পাহাড়ের দিকে। প্রথম দিন বিদেশে এসে আমার এটাই হয়, মানে আমি প্রচুর টাকা খোয়াই, মোটামুটি ধরো 5-6 হাজার টাকা এমনি খুইয়ে দিই। খিদে পেয়েছিল, আমি জায়গা পাচ্ছিলাম না, একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ওটা মোটামুটি আলট্রা রিচদের, বুঝলে তো। আমি আবার আশেপাশে দেখছি, অভ্যেস যাচ্ছে না আমার। সেই আলট্রা রিচদের আমি যখন রেস্টুরেন্টে ঢুকেছি, আমি বুঝে গেছি আমার আজকে কাটা যাবে, কারণ এমন মেনুতে জিনিস লেখা ছিল। আর এমন একটা জিনিস আমি অর্ডারও করলাম, আমি নিজেও জানি না ওটা কী ছিল, কী অর্ডার করলাম, কি ভেতরে একদম নরম আপেলের সাথে একটা কেক বানিয়ে দিল, আইসক্রিমের মতো ছিল, কি অ্যাপেল স্ট্রুডেল নাম ছিল আই থিঙ্ক, আর একটা মকটেল দিল। দুটো মিলে আমার 2,500 টাকা পুরো কেটে গেল। দেখো লাল ট্যাক্সি গেল, লাল ট্যাক্সি আমি দেখাবো একটা এলে। এখানটাকে স্কুটি পার্ক করে চলে গেছে, নাকি এটা শো কিনা কে জানে। এখানে একটা স্কুটি পার্ক করা যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে এখানকার লাল ট্যাক্সি। আরও সুন্দর আছে, আরও চ্যাপটা মতো আছে, দেখাচ্ছি দাদা। এই হচ্ছে এখানকার সিগনেচার ট্যাক্সি, এই হচ্ছে এখানকার সিগনেচার রেড ট্যাক্সি। এটার থেকেও বেটার ওই যে ওইটা এই যে এইটা চ্যাপটা মতো রেড ট্যাক্সি। আজকে এতটা টায়ার যে হাতটা তুলে যে সোজাভাবে ব্লগটা করবো সেটাও পারছি না, যেহেতু প্লেটলেটটা এখন অনেকটা নিচে আছে, মানে 1 লাখেরও নিচে। তো সেই জন্য আর কি মানে দমেও একটু ঘাটতি হচ্ছে। মনে কিন্তু 100% জোশ আছে যে এই হোটেলে খুবছি একটা ঘর নিয়েছি, ঘরটা যা পেয়েছি, মানে যেখানে শোবে সেখানেই হাঁকবে, এরকম একটা ব্যাপার। নামেও অবশ্য লেখা আছে মিনি, ছোটোই হবে, তাই বলে এত ছোট। আর এখানে দেখো পুরো পাহাড়ি রাস্তা, মানে পাহাড়ি রাস্তা বলতে দেখো রাস্তায় হবে এখান দিয়ে উঠে গেছে। আমি একদম এলাম সেই নিচ থেকে, হাঁপিয়ে গেছি বাবা। এর পাশে আরেকটা নিচে যাওয়ার রাস্তা আছে, মানে নিচে যাওয়ার রাস্তা তো পৃথিবীতে অনেক আছে, এটা হচ্ছে সিঁড়িওয়ালা রাস্তায়। দেখো কত নিচে, মানে কতটা খাড়াই স্টিপ। এই হচ্ছে আমার রুম, শুরু হতে না হতেই শেষ, মানে সাথে ব্যাপার আছে। কিন্তু এই রুমেই 1 রাতের জন্য দিতে হচ্ছে আমাকে 3,000 টাকা, ভাবতে পারছো। সকালেই যেখানে বাথরুম করেছি তার পাশেই দেখো কত দূরে আমার মুখে, দেখো অবশ্য দুটোই গুয়ের মতো। এটা এখানে বাথরুমের পাশে এই ছোট্ট একটু জায়গায়, এই ছোট্ট জায়গায় স্নান। কী করে মানুষ যে স্নান করবে আমি জানি না। ঢুকে দেখাচ্ছি, মানে ঢুকতেও পাচ্ছি না, এটা জাস্ট একটু ওয়াইড অ্যাঙ্গেল বলে, তাও তোমাদের হয়তো একটু মনে হচ্ছে বড়োই। দেখো এরকম করে ঢুকে আস্তে করে ঢুকে, এটাকে আস্তে করে এরকম করে পায়ে আটকে যাচ্ছে। এইটুকুই জায়গা স্নান করার জন্য, এইটুকু।
আমি তো তাও 5'8", কেউ যদি 6 ফুটের ওপর হয় তাতে কেন ধরবেই না শরীর। যদি প্রচুর মোটা হয় তাহলে তো এখানেই আটকে থাকবে। শাওয়ার দিয়েছি, এখান থেকে স্নান ফান করবো, কিন্তু এখানে দেখলাম না যে ঠান্ডা জল নেই, মানে এখানে শুধু গরম জলই বেরোয়। আর এখানে যদি একসাথে দুজন থাকো তাহলে একজন যে পটি করছো তাকেও দেখা যাবে, কারণ এখানে কাঁচের মধ্যে কোনো ইয়ে নেই, ওই কি বলে মানে যে আমি ভেতরে আছি বলে দেখা যাবে এরকম কিছু নেই। তবে এত ছোট হওয়ার জন্য একটা জিনিসের দিক দিয়ে বেঁচে গেছি, সেটা কি জানো? আমি ভাবতে পারিনি জেট স্প্রে থাকবে না। আমি জানি যে এশিয়ার একটা কান্ট্রি, এটা এখানে কেন জেট স্প্রে থাকবে না? আমাদের ইন্ডিয়াতে আছে, এখানে কিন্তু জেট স্প্রে নেই। কিন্তু একটা কি সুবিধা আছে, সেটা হচ্ছে এখানে ছোটো জায়গা, ওই শাওয়ারের ওটা টেনে দিয়ে, মানে ওই শাওয়ারের ওটা এই অবধি চলে আসে, সেটা দিয়েই মানে পেছনটা ধুয়ে আর শান্তি। পেছন না ধুলে হয় শান্তি, বল? পরপর এখন সিরিয়ালি ভিডিও করবো, কারণ সিরিয়ালি কোনোদিনও ভিডিও করতাম না। এর আগে যেরকম করতাম যে একটা ট্যুরে গেলাম, সেখান থেকে 3-4টে ভিডিও মানে প্রপার ওয়েতে ভিডিও শ্যুট করে সেটা ছেড়ে দিলাম। ওটাতে কানেকশন থাকে না, মানে অনেকে বুঝতে পারে না, বলছে তারা কোথা দিয়ে কী হচ্ছে ঠিক বুঝতে পারছে না, খুব ফাস্ট হচ্ছে ব্লগ। ভাবলাম যে একদম ডিটেলে পরপর এরকম ব্লগ করবো। যেরকম এটা আমার ঘরটা আজকে দেখালাম, মানে হংকংয়ে তুমি যদি স্টে করো, এখানে স্টে করতে গেলে কিন্তু তোমাকে এরকম অনেকটা পে করে কিন্তু ছোটো জায়গা পেতে হবে। আর কম হলেও কত হবে, ধরো 1500 থেকে 1600 তো পার নাইট দিতেই হবে যদি হোস্টেলেও থাকো। যেমন আমরা গোয়াতে থাকি, হোস্টেলে 500-600 টাকা। হংকংয়ে হোস্টেলের প্রাইসও প্রায় 1500 থেকে 2000 টাকা। তবে ইমিগ্রেশনের দিক দিয়ে কিন্তু খুব স্মুথ ছিল, মানে আমাকে বেশি জিজ্ঞাসা করেনি প্রশ্ন, কারণ আমাকে 1.5 মাস ধরে যা খাটিয়েছে, মানে ওই বারবার মেল করছিল যে এটা দেখাও ওটা দেখাও। মানে আমি বোধহয় এরকম টাকা নিয়ে দাঁড়িয়েছিলাম, একটা ছবি পাঠাতে হয়েছে যে হ্যাঁ আমার কাছে যথেষ্ট টাকা আছে, আমি এরকমভাবে থেকে যাবো না এখানে এসে। অনেক প্রুফ যায় না, কারণ কলকাতা থেকে কারা যে এসেছিল তারা যে কেনই এরকম করেছিল আমি জানি না। হংকংয়ে যদি আসো কেউ, ইমিগ্রেশনে আমাকে যদি জিজ্ঞেস করলো যে কোন অ্যাপার্টমেন্টে থাকবে বা কোন হোটেলে থাকবে, আমি বলে দিলাম না। আর জিজ্ঞেস করলো কতদিনের জন্য থাকবে আর রিটার্ন টিকিট দেখিয়ে দাও, জাস্ট এটুকুই জিজ্ঞেস করে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখন থেকে কিন্তু এরকম সিরিয়ালি ভিডিও আসবে, কারণ অনেক ডিটেলে ভিডিও থাকবে। এরকমভাবে ভিডিও করলে আমারও অনেক সুবিধা হয়, কারণ অন্যান্য সময় 1000টা ইকুইপমেন্টস নিয়ে এসে 1000 রকমভাবে শর্টফট নিয়ে বহুত হেক্টিক ব্যাপার, সেটা একা করা যায় না। আর আজকে আমি যা টায়ার্ড, মানে মোটামুটি বুঝতেই তো পারছো 1 লাখ প্লেটলেট নিয়ে এরকম 20 ঘন্টা জার্নি করে এসে তারপর আবার এরকম পাহাড়ি রাস্তা দিয়ে ওঠানামা করে আমার যা আজকে হালাত হয়েছে, আমি জাস্ট যখন পড়বো আর বোধহয় পুরো শেষ, ঘুমিয়ে পড়বো। আর এখানে আমি দেখলাম প্রায় কিন্তু দেখলাম টেসলা চালাচ্ছে সবাই। আই থিঙ্ক পেছনটা টেসলা, হ্যাঁ ওই দেখো, এই দেখো টেসলা আসছে, টেসলায় দেখো, দেখেছো প্রায় সারা টেসলা চালাচ্ছে সবাই। এবার তোমাদের দেখাবো কি করে এখানে নিজের সেলফ সার্ভিসে লন্ড্রি করতে হয়। অ্যাকচুয়ালি আই হ্যাভ নেভার ট্রাইড। ও ইউ অলসো নেভার ট্রাইড ইট? হে ভগবান, আর কী করে অন করে এটা সেটাই। তোমার কবরস্থান থেকে দেখবে একদিন হয়তো এরকম একটা ফ্ল্যাট উঠে এসছে, পুরো হংকং আইল্যান্ডটাকে এখান দিয়ে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। Just ain't good for my mental health, 'cause the truth is we've been through hell.